হ্যালো, ওয়েলকাম টু সহজি স্টাডি। আজকে আবারও ইভিএসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আসলাম এবং এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা ইভিএসের 10 নম্বর ক্লাস। তোমরা ক্লাসটি দেখতে থাকো এবং প্রশ্নগুলি উত্তর করতে থাকো। প্রথম প্রশ্ন, তাজমহলের সৌন্দর্য নষ্ট হচ্ছে। বুঝছে, তাজমহলের সৌন্দর্য নষ্ট হচ্ছে কিসের জন্যে? ওজোন স্তর নষ্ট হওয়ার জন্য, বায়ু দূষণের জন্য, অ্যাসিড বৃষ্টি হওয়ার জন্য, জল দূষণের জন্য। বলছে তাজমহলের সৌন্দর্য নষ্ট হচ্ছে। নিচের কোন অপশানটি সঠিক? এবং অপশানগুলিতে কী বলা হয়েছে? ওজোন স্তর নষ্ট হওয়ার জন্য, বায়ু দূষণের জন্য এবং অ্যাসিড বৃষ্টি হওয়ার জন্য ও জল দূষণের জন্য। তাহলে কোন দূষণের জন্য তাজমহলের সৌন্দর্য নষ্ট হচ্ছে? 1 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? এবং সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে অ্যাসিড বৃষ্টি হওয়ার জন্য। অ্যাসিড বৃষ্টি হওয়ার জন্য তাজমহলের সৌন্দর্য নষ্ট হচ্ছে। নেক্সট প্রশ্ন, নোনা জলে বসবাসকারীদের বলা হয় হ্যালোফাইট, ব্রায়োফাইট, উভয় বা কোনোটিই নয়। তাহলে নোনা জলে বসবাসকারীদের কি বলা হয়? হ্যালোফাইট, ব্রায়োফাইট, উভয় বা কোনোটিই নয়। তাই 2 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সার তাহলে এখানে কোনটি হচ্ছে? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। নোনা জলে বসবাসকারীদের কি বলা হয়? হ্যালোফাইট, ব্রায়োফাইট, উভয় বা কোনোটিই নয়। তাহলে সঠিক অ্যান্সার এখানে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে হ্যালোফাইট। নোনা জলে বসবাসকারীদের বলা হয় হ্যালোফাইট। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর জলাশয়গুলিতে মিষ্টি জল কত ভাগ আছে? তার পরিমাণ কত? 2 ভাগ, 1 ভাগ, 4 ভাগ ও 3 ভাগ। তাহলে পৃথিবীর জলাশয়গুলিতে মিষ্টি জলের শতকরা কত ভাগ আছে? তাহলে কত ভাগ আছে এখানে? 2 ভাগ, 1 ভাগ, 4 ভাগ এবং 3 ভাগ। তাহলে 3 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার তাহলে এখানে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে 1 ভাগ। তাহলে পৃথিবীর জলাশয়গুলির মিষ্টি জলের শতকরা কত ভাগ আছে? 1 ভাগ। আমরা সবাই জানি ম্যাক্সিমামটাই নোনা জলে শতকরা % বেশি। 4 নম্বর প্রশ্ন, বাতাবনের বাস্তুতন্ত্রের একটি প্রাণীর নাম কি? যে বাতাবনের বাস্তুতন্ত্রের একটি প্রাণীর নাম কি? সিংহ, জিরাফ, হাতি ও বাঘ। তাহলে 4 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? 4 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে? বাতাবনের বাস্তুতন্ত্রের একটি প্রাণীর নাম কি? বাতাবনের বাস্তুতন্ত্রের একটি প্রাণীর নাম কি? এবং বাতাবনে কোন প্রাণীরা তাহলে বসবাস করে? সিংহ, জিরাফ, হাতি ও বাঘ। তাহলে 4 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে বাঘ। বাঘ হলো বাতাবনের বাস্তুতন্ত্রের একটি প্রাণী। নেক্সট প্রশ্ন, তৃণভূমি দূষণের অন্যতম কারণ কি? তৃণভূমি দূষণের অন্যতম কারণ কি? আর্সেনিকজনিত দূষণ, অধিক যানবাহন নির্গত ধোঁয়া ও কীটনাশক ও রাসায়নিক সার, শব্দ দূষণ। তাহলে তৃণভূমি দূষণের অন্যতম কারণ কি? এবং অপশানগুলিতে কি কি বলা হয়েছে? আর্সেনিকজনিত দূষণ, অধিক যানবাহন নির্গত ধোঁয়া, কীটনাশক ও রাসায়নিক সার ও শব্দ দূষণ। তাহলে তৃণভূমি দূষণের অন্যতম কারণ কোনটি? সঠিক অ্যান্সার তাহলে এখানে কোনটি? সঠিক অ্যান্সারটি তোমরা অ্যান্সার করতে থাকো এবং প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসার মতো প্রশ্ন। তাহলে 5 নম্বর প্রশ্নের জন্য এখানে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে কীটনাশক ও রাসায়নিক সার। তাহলে তৃণভূমি দূষণের অন্যতম কারণ কি? কীটনাশক ও রাসায়নিক সার। 6 নম্বর প্রশ্ন, সমুদ্রের প্রাকৃতিক ও জৈব পরিবেশ নিয়ে আলোচনা করা হয় বিজ্ঞানের যে শাখায়, সেটি কি? তাহলে 6 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে? সমুদ্রের প্রাকৃতিক ও জৈব পরিবেশ নিয়ে আলোচনা করা হয় বিজ্ঞানের যে শাখায়, সেটি কি? ওশিয়ান টেকনোলজি, ওশিয়ানোগ্রাফি, ওশিয়ানোলজি ও ওশিয়ানোমেট্রি। তাহলে অপশানগুলিতে এখানে কি বলেছে? ওশিয়ান টেকনোলজি,
ওশিয়ানোগ্রাফি, ওশিয়ানোলজি ও ওশিয়ানোমেট্রি। তাহলে 6 নম্বর প্রশ্নের জন্য এখানে নিচের কোন অপশানটি সঠিক হবে? 6 নম্বর প্রশ্নে তাহলে এখানে কি বলেছে? বলেছে যে সমুদ্রের প্রাকৃতিক ও জৈব পরিবেশ নিয়ে আলোচনা করা হয় বিজ্ঞানের যে শাখায়, সেটি কোনটি? অপশানগুলির মধ্যে কোনটি সঠিক হবে 6 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হবে ওশিয়ানোগ্রাফি। তাহলে সঠিক অ্যান্সার কোনটি? ওশিয়ানোগ্রাফি। নেক্সট কোশ্চেন, প্রাকৃতিক বাসভূমি তৃণভূমি বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত? যে প্রাকৃতিক বাসভূমি তৃণভূমিতে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত? 100 থেকে 200 সেন্টিমিটার, 200 থেকে 225 সেন্টিমিটার, 25 থেকে 150 সেন্টিমিটার ও 90 থেকে 120 সেন্টিমিটার। তাহলে প্রাকৃতিক বাসভূমি তৃণভূমিতে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত? 7 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে এখানে সঠিক হচ্ছে এবং সঠিক অ্যান্সার কোনটি? তাহলে তোমরা অ্যান্সার করতে থাকো। তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? এখানে প্রাকৃতিক বাসভূমিতে তৃণভূমিতে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত? তাহলে সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে সি, 25 থেকে 150 সেন্টিমিটার। তার প্রাকৃতিক বাসভূমি তৃণভূমিতে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 25 থেকে 150 সেন্টিমিটার। 8 নম্বর প্রশ্ন, যে বাসভূমিতে কাঁটা জাতীয় গাছ বেশি জন্মায় তাকে কি বলে? বলতে যে বাসভূমিতে কাঁটা জাতীয় গাছ বেশি জন্মায় তাকে কি বলে? জেরোফাইট, হেটারোফাইট, হ্যালোফাইট ও ফটিক অঞ্চল। তাহলে 8 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হচ্ছে এবং প্রশ্নটি কি বলা হয়েছে? যে বাসভূমিতে কাঁটা জাতীয় গাছ বেশি জন্মায় তাকে বলে জেরোফাইট, হেটারোফাইট, হ্যালোফাইট বা ফটিক অঞ্চল। তাহলে 8 নম্বর প্রশ্নের জন্য এখানে নিচের কোন অপশানটি সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে এখানে কোনটি? তাহলে 8 নম্বর প্রশ্নের জন্য এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে জেরোফাইট। যে বাসভূমিতে কাঁটা জাতীয় গাছ বেশি জন্মায় তাকে বলা হয় জেরোফাইট। 9 নম্বর প্রশ্ন, সমুদ্রের যে অঞ্চলে আলো পৌঁছায় না তাকে কি বলে? বলছে সমুদ্রের যে অঞ্চলে আলো পৌঁছায় না তাকে কি বলে? ফটিক অঞ্চল, ইউফোটিক অঞ্চল, অ্যাফোটিক অঞ্চল বা কোনোটিই নয়। তাহলে 9 নম্বর প্রশ্নের জন্য এখানে নিচের কোন অপশানটি সঠিক হবে? কারণ প্রশ্নটিতে কি বলেছে যে সমুদ্রের যে অঞ্চলে আলো পৌঁছায় না তাকে কি বলে? ফটিক অঞ্চল, ইউফোটিক অঞ্চল, অ্যাফোটিক অঞ্চল বা কোনোটিই নয়। তাহলে 9 নম্বর প্রশ্নের জন্য এখানে কোন অপশানটি সঠিক হবে এবং সঠিক অ্যান্সার কোনটি? তাহলে তোমরা সকলে অ্যান্সার করতে থাকো এবং এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলি এক্সামে আসার মতো প্রশ্ন। ম্যাক্সিমাম কোশ্চেনগুলি সিটের থেকে নেওয়া হয়েছে। তোমরা ক্লাসটি দেখতে থাকো এবং এই প্রশ্নগুলির অ্যান্সার করতে থাকো। তাহলে 9 নম্বর প্রশ্নের জন্য এখানে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে অ্যাফোটিক অঞ্চল। তাই সমুদ্রের যে অঞ্চলে আলো পৌঁছায় না তাকে কি বলে? সমুদ্রের যে অঞ্চলে আলো পৌঁছায় না তাকে বলা হয় অ্যাফোটিক অঞ্চল। নেক্সট কোশ্চেন, ইকোলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? আর্নস্ট জোন্স, আর্নস্ট হেকেল, আর্নস্ট বা কোনোটিই নয়। তাহলে 10 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে? বলছে ইকোলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার কে করেন? আর্নস্ট জোন্স, আর্নস্ট হেকেল, আর্নস্ট বা কোনোটিই নয়। তাহলে 10 নম্বর প্রশ্নের জন্য এখানে নিচের কোন অপশানটি তাহলে সঠিক হচ্ছে? সঠিক অ্যান্সার কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। ইকোলজি শব্দটি সর্বপ্রথম তাহলে ব্যবহার করেন কে? 10 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে আর্নস্ট হেকেল। তাহলে 10 নম্বর কোশ্চেনের জন্য কোন অ্যান্সারটি সঠিক? আর্নস্ট হেকেল। 11 নম্বর প্রশ্ন, জলের যোগান কোন বাসভূমি অঞ্চলে বেশি? তাহলে 11 নম্বর প্রশ্ন এখানে কি বলা হয়েছে? জলের যোগান কোন বাসভূমি অঞ্চলে বেশি? ভূমধ্যসাগরীয় এলাকা, সরলবর্গীয় বনভূমি, নিরক্ষীয় এলাকা ও কোনোটিই নয়। তাহলে 11 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? তাহলে সঠিক অ্যান্সার কোনটি? যে জলের যোগান কোন বাসভূমি অঞ্চলে বেশি? ভূমধ্যসাগরীয় এলাকা, সরলবর্গীয় এলাকা, নিরক্ষীয় এলাকা বা কোনোটিই নয়। তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি?
11 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি হবে নিরক্ষীয় এলাকা। তাহলে জলের যোগান কোন বাষ্পীয় অঞ্চলে বেশি? নিরক্ষীয় এলাকাতে বেশি। 12 নম্বর প্রশ্ন, নিরক্ষীয় বনভূমি রয়েছে কোথায়? ভারতে, বাংলাদেশে, চীন ও শ্রীলঙ্কা। তাহলে নিরক্ষীয় বনভূমি কোথায় রয়েছে? 12 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশনটি তাহলে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি এখানে? ভারত, বাংলাদেশ, চীন ও শ্রীলঙ্কা। তাহলে 12 নম্বর প্রশ্নের জন্য এখানে সঠিক অ্যান্সার কোনটি হবে? নিরক্ষীয় বনভূমি রয়েছে কোথায়? সঠিক অ্যান্সারটি হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাতে নিরক্ষীয় বনভূমি রয়েছে। 13 নম্বর প্রশ্ন, মানুষের প্রথম আশ্রয়স্থল কোথায়? মানুষের প্রথম আশ্রয়স্থল কোথায়, মানে মানুষ কোথায় প্রথম বসবাস করত? গাছে, গুহাতে, খেলার মাঠে বা কাঠের বাড়ি। 13 নম্বর প্রশ্নে কি বলেছে? যে মানুষ কোথায় বসবাস করত? গাছ, গুহা, খেলার মাঠ বা কাঠের বাড়িতে। সঠিক অ্যান্সার তাহলে এখানে কোনটি? 13 নম্বর প্রশ্নের জন্য এখানে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে গাছ। মানুষ প্রথম অবস্থায় গাছে বসবাস করত। এবং এখানে একটু বলে রাখি, আমাদের কাছে সিডিপি, ম্যাথ, ইংলিশ, বাংলা ও ইভিএসের নোট পাওয়া যাচ্ছে। যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই এই নাম্বারে কল করবে এবং ক্লাসটি যদি ভালো হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে। নেক্সট কোশ্চেন, বাস্তুতন্ত্রে উদ্ভিদ গোষ্ঠী সংক্রান্ত আলোচনা করা হয় যেখানে তাকে কি বলে? বলছে বাস্তুতন্ত্রে উদ্ভিদ গোষ্ঠী সংক্রান্ত আলোচনা করা হয় যেখানে তাকে কি বলে? ইকোবায়োলজি, ফোনোলজি, মনেটিকস বা বোটানি। তাহলে বাস্তুতন্ত্রে উদ্ভিদ গোষ্ঠী সংক্রান্ত আলোচনা করা হয় তাকে কি বলে? 14 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার তাহলে কোনটি? নিচের কোন অপশানগুলি তাহলে সঠিক হবে? বাস্তুতন্ত্রে উদ্ভিদ গোষ্ঠী সংক্রান্ত আলোচনা করা হয় যেখানে তাকে কি বলে? তাহলে অপশানগুলিতে কি বলা হয়েছে? ইকোবায়োলজি, ফোনোলজি, ফনেটিকস বা বোটানি। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সার হবে এখানে ফোনোলজি। বাস্তুতন্ত্রে উদ্ভিদ গোষ্ঠী সংক্রান্ত আলোচনা করা হয় তাকে বলা হয় ফোনোলজি। সুপেয় জলের বাষ্পভূমিতে বসবাসকারী স্তরের জীব হলো। 15 নম্বর প্রশ্নে কি বলেছে? যে সুপেয় জলের বাষ্পভূমিতে বসবাসকারী স্তরের জীব হলো হাঁস, কাঁকড়া, মাছ ও চিংড়ি। তাহলে 15 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? সুপেয় জলের বাষ্পভূমিতে বসবাসকারী স্তরের জীব হলো কোনটি? 15 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার তাহলে এখানে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে মাছ। সুপেয় জলের বাষ্পভূমিতে বসবাসকারী স্তরের জীব হলো মাছ। নেক্সট কোশ্চেন, কখন জল তড়িৎ পরিবহন করে? কখন জল তড়িৎ পরিবহন করে? জলে জৈব পদার্থ দ্রবীভূত থাকলে, জল সম্পূর্ণরূপে বিশুদ্ধ থাকলে, জলে অক্সিজেন দ্রবীভূত থাকলে, জলে আয়নীয় লবণ দ্রবীভূত থাকলে। 16 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? তাহলে সঠিক অ্যান্সার কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো এবং প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসার মতো প্রশ্ন। কখন জল তড়িৎ পরিবহন করে? জল জৈব পদার্থ দ্রবীভূত থাকলে, জল সম্পূর্ণরূপে বিশুদ্ধ থাকলে, জলে অক্সিজেন দ্রবীভূত থাকলে বা জলে আয়নীয় লবণ দ্রবীভূত থাকলে। সঠিক অ্যান্সার তাহলে এখানে কোনটি? 16 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে জলে আয়নীয় লবণ দ্রবীভূত থাকলে। নেক্সট কোশ্চেন, ভৌমজলের ভাণ্ডার অব্যাহত থাকে কার মাধ্যমে? বায়ুচক্রের মাধ্যমে, জলচক্রের মাধ্যমে, শিলাচক্রের মাধ্যমে, যা ভূ রাসায়নিক চক্রের মাধ্যমে। তাহলে ভৌমজলের ভাণ্ডার অব্যাহত থাকে কার মাধ্যমে? 17 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে এবং সঠিক অ্যান্সার কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। ভৌমজলের ভাণ্ডার অব্যাহত থাকে কার মাধ্যমে? বায়ুচক্রের মাধ্যমে, জলচক্রের মাধ্যমে,
শিলাচক্রের মাধ্যমে, ভূ রাসায়নিক চক্রের মাধ্যমে। তাহলে সঠিক অ্যান্সার তাহলে এখানে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে জলচক্রের মাধ্যমে। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডল, শিলামণ্ডল ও বায়ুমণ্ডলের মধ্য দিয়ে বিভিন্ন অবস্থায় জলের যে অবিরাম স্থানান্তর ঘটে তাকে কি বলা হয়? তাহলে 8 নম্বর প্রশ্নে এখানে কী বলেছে? বায়ুমণ্ডল, শিলামণ্ডল ও বায়ুমণ্ডলের মধ্য দিয়ে বিভিন্ন অবস্থায় জলের যে অবিরাম স্থানান্তর ঘটে তাকে কি বলা হয়? জলস্রোত, জলপ্রবাহ, জলচক্র ও জলাধার। তাহলে 8 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? তাহলে সঠিক অ্যান্সার কোনটি? তাহলে তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। তাহলে 8 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার কোনটি? তাহলে এখানে বায়ুমণ্ডল, শিলামণ্ডল, বায়ুমণ্ডলের মধ্য দিয়ে বিভিন্ন অবস্থায় জলের যে অবিরাম স্থানান্তর হয় তাকে কি বলে? সঠিক অ্যান্সার তাহলে ওখানে কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে জলচক্র। তাহলে সঠিক অ্যান্সার দেখলে কোনটি? জলচক্র। নেক্সট কোশ্চেন, জলকে বিভিন্ন রাসায়নিক থেকে দূষণমুক্ত করার জন্য ব্যবহৃত উদ্ভিদ হল কচুরিপানা, শৈবাল, পদ্ম ও শালুক। তাহলে জলকে বিভিন্ন রাসায়নিক থেকে দূষণমুক্ত করার জন্য ব্যবহৃত উদ্ভিদ কোনটি? কচুরিপানা, শৈবাল, পদ্ম ও শালুক। তাহলে সঠিক অ্যান্সার তাহলে এখানে কোনটি? কোন উদ্ভিদটি জলকে বিভিন্ন রাসায়নিক থেকে দূষণমুক্ত করে? তাহলে 19 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? তাহলে 19 নম্বর প্রশ্নের জন্য এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে কচুরিপানা। কচুরিপানা জলকে বিভিন্ন রাসায়নিক থেকে দূষণমুক্ত করার জন্য ব্যবহৃত করা হয়। 20 নম্বর প্রশ্ন, খনিজ তেল জলদূষণ ঘটায় প্রধানত জলে অক্সিজেন সরবরাহ করে, জলে রাসায়নিক পরিবর্তন ঘটিয়ে, কার্বন ডাইঅক্সাইড সরবরাহ করে, তা জলের উপর আস্তরণ তৈরি করে। খনিজ তেল জলদূষণ ঘটায় প্রধানত, তাহলে অপশানগুলিতে কী বলা হয়েছে? এতে বলা হয়েছে জলে অক্সিজেন সরবরাহ করে, বিতে বলা হয়েছে জলে রাসায়নিক পরিবর্তন ঘটিয়ে, সিতে বলা হয়েছে কার্বন ডাইঅক্সাইড সরবরাহ করে এবং ডিতে বলা হয়েছে জলের উপর আস্তরণ তৈরি করে। তাহলে 20 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে এবং সঠিক অ্যান্সার কোনটি? এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে জলের উপর আস্তরণ তৈরি করে। 21 নম্বর প্রশ্ন, সবচেয়ে বেশি পরিমাণে জলের তাপীয় দূষণ ঘটায় চর্মশিল্প, তাপবিদ্যুৎ কেন্দ্র, কাগজ শিল্প ও জলবিদ্যুৎ কেন্দ্র। তাহলে সবচেয়ে বেশি পরিমাণে জলের তাপীয় দূষণ ঘটায়, তাহলে নিচের কোন অপশানটি সঠিক হবে? অপশানগুলির মধ্যে তাহলে কী দেওয়া আছে? চর্মশিল্প, তাপবিদ্যুৎ কেন্দ্র, কাগজ শিল্প ও জলবিদ্যুৎ কেন্দ্র। তাহলে 21 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? এবং প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট, এক্সামে আসার মতো প্রশ্ন। সবচেয়ে বেশি পরিমাণে জলের তাপীয় দূষণ ঘটায় সে চর্মশিল্প, তাপবিদ্যুৎ কেন্দ্র, কাগজ শিল্প ও জলবিদ্যুৎ কেন্দ্র। তাহলে নিচের কোন অপশানটি 21 নম্বর প্রশ্নের জন্য সঠিক হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র। তাপবিদ্যুৎ কেন্দ্র সবচেয়ে বেশি পরিমাণে তাপীয় দূষণ ঘটায়। জলাশয়ে পুষ্টিমাত্রা বৃদ্ধি ঘটানোকে কি বলে? তাহলে 22 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে? জলাশয়ে পুষ্টিমাত্রা বৃদ্ধি ঘটনাকে কি বলে? বায়োম্যাগনিফিকেশন, নিউট্রিশন, ইউট্রিফিকেশন বা নিউট্রিফিকেশন। তাহলে অপশানগুলিতে কী বলা হয়েছে? বায়োম্যাগনিফিকেশন, নিউট্রিশন, ইউট্রিফিকেশন ও নিউট্রিফিকেশন। তাহলে 22 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? জলে পুষ্টিমাত্রা বৃদ্ধির ঘটনাকে তাহলে কি বলে? 22 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে ইউট্রিফিকেশন। জলাশয়ে পুষ্টিমাত্রা বৃদ্ধির ঘটনাকে তাহলে কি বলা হয়? ইউট্রিফিকেশন বলা হয়। নেক্সট প্রশ্ন, জলবাহিত প্রোটোজোয়া ঘটিত রোগ কোনটি? জলবাহিত প্রোটোজোয়া ঘটিত রোগ কোনটি? কলেরা, নিউমোনিয়া, জিয়ার্ডিয়াসিস বা অ্যাসকারিয়াসিস। তাহলে জলবাহিত প্রোটোজোয়া ঘটিত রোগ কোনটি? 23 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তাহলে এই অপশানগুলিতে কী বলা হয়েছে? কলেরা, নিউমোনিয়া, জিয়ার্ডিয়াসিস, অ্যাসকারিয়াসিস। তাহলে জলবাহিত প্রোটোজোয়া ঘটিত রোগ কোনটি? সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে কলেরা। জলবাহিত প্রোটোজোয়া ঘটিত রোগ হচ্ছে
কলেরা। 24 নম্বর প্রশ্ন, তড়িৎ লেপন শিল্প থেকে যে ধাতুটি নির্গত হয় জলদূষণ ঘটায় তা হলো, তাহলে 24 নম্বর প্রশ্নে কি বলেছে, তড়িৎ লেপন শিল্প থেকে যে ধাতুটি নির্গত হয়ে জলদূষণ ঘটায় তা হলো সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ক্যাডমিয়াম। তাহলে 24 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? সঠিক অ্যান্সার কোনটি তোমরা সবাই অ্যান্সার করতে থাকো, এবং এগুলি খুবই গুরুত্বপূর্ণ, পিরামিডের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এক্সামে আসার মতো প্রশ্ন। তোমরা সবাই অ্যান্সার করতে থাকো প্রশ্নগুলির। তাহলে 24 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে? তড়িৎ লেপন শিল্প থেকে যে ধাতুটি নির্গত হয়ে জলদূষণ ঘটায় তাহলে সেটি কোনটি? সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ক্যাডমিয়াম। 24 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? তাহলে সঠিক অ্যান্সারটি হচ্ছে ক্যাডমিয়াম। তাহলে সঠিক অ্যান্সার কোনটি? ক্যাডমিয়াম। এবং নেক্সট কোশ্চেন এবং শেষ কোশ্চেন, জলাভূমি দূষণের অন্যতম কারণ কি? জলাভূমি দূষণের অন্যতম তাহলে কারণ কি? আর্সেনিকজনিত দূষণ, অধিক যানবাহন দূষিত ধোঁয়া, শব্দ দূষণ বা উপরের সবগুলি ঠিক। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এই প্রশ্নের অ্যান্সারটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে সঠিক অ্যান্সার কোনটি। জলাভূমি দূষণের অন্যতম কারণ কি? আর্সেনিকজনিত দূষণ, অধিক যানবাহন দূষিত ধোঁয়া, শব্দ দূষণ বা সবগুলি ঠিক। এটি তোমাদের হোমওয়ার্ক থাকবে। অবশ্যই তোমরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার কমেন্ট করে জানাবে। এই ছিল আমাদের 25টার মতো কিছু প্রশ্ন, এবং ক্লাসটি কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং ক্লাসটি যদি ভালো হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দিবে। এখানেই আমরা ক্লাসটি শেষ করব।